রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আকাশ ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বেড়ে চলেছে অর্থ পাচার। বিশ্বের 141টি দেশের মধ্যে অর্থ পাচারে বাংলাদেশ এখন 38তম। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই পাচারের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, আমদানি রপ্তানির আড়ালে হচ্ছে বড় অঙ্কের অর্থ পাচার। বিশেষজ্ঞরা বলছেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এই অবস্থার উন্নতি হচ্ছে না। সুলতান আহমেদের রিপোর্ট। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতে এক উদীয়মান অর্থনীতির দেশের নাম বাংলাদেশ। তবে এদেশের অর্থনীতির জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ অর্থ পাচার। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড হিসেবে গেল 10 বছরে এদেশ থেকে গড়ে প্রতি বছর পাচার হয়েছে 64,000 কোটি টাকা। জিএফআই আরও বলছে, আমদানি রপ্তানির আড়ালেই হচ্ছে সিংহভাগ পাচার। চলতি বছরের এন্টি মানি লন্ডারিং ইন্ডেক্সে দেখা যায়, পাচারকারী হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 38তম। 2017 সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 82তম। বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের অর্থ পাচারে চাপে পড়ছে পুরো অর্থনীতি। যদি এই অর্থটি পাচার না হতো, তাহলে কিন্তু তা দেশের শিল্পায়নের ক্ষেত্রে কাজে লাগতো এবং তা কর্মসংস্থান, দেশের প্রবৃদ্ধি এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে এবং ব্যাংকিং খাতে যে ব্যক্তি খাতে ঋণের প্রবাহ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এদিকে বাংলাদেশ থেকে 2004 সালে সুইস ব্যাংকে ডিপোজিটের পরিমাণ ছিল $3.65 বিলিয়ন। 2019-এ এসে তা বেড়ে দাঁড়িয়েছে $53.67 বিলিয়ন। বাংলাদেশ জার্মান চেম্বারের সভাপতি বলছেন, পাচার হওয়া বেশিরভাগ অর্থ যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। বৈদেশিক মুদ্রা অর্জন করে আনে আমাদের দেশে যারা দরিদ্রতম ব্যক্তি তারা, আর আমাদের দেশে যারা আমাদের মতো কোটটাই পরে ঘুরে বেড়ান, এই অর্থ পাচারের সঙ্গে কিন্তু তারা জড়িত। নাইজেরিয়া পৃথিবীর অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ, অথচ অন্যতম গরিব একটা দেশ। তার কারণ সেই দেশ থেকে অর্থ পাচার হয়ে চলে যাচ্ছে। আইনজীবীরা মনে করেন, আইনের দুর্বলতা নেই, তবে পাচার বন্ধে দরকার আইনের সঠিক প্রয়োগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার যে কাজ, সেটা যে কোনো ট্রানজ্যাকশন যদি সাসপিশন বা ডাউটফুল মনে হয়, সেকশন 23 অনুযায়ী সেটা স্টপ করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে অথবা ফ্রিজিং করে দিতে পারে। সেকশন 4-এ খুব হার্শ পানিশমেন্ট বলা আছে যে 12 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দিতে পারে। এছাড়া পাচার বন্ধে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। অভিনব কায়দায় প্রতারণা করে প্রায় 50 জন মানুষের কাছ থেকে 2.5 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে এক দম্পতি। ঘটনাটি রাজধানীর উত্তর কাফরুল এলাকার। আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী পেশায় দোকানদার। কাউকে মিথ্যে প্রলোভন দেখিয়ে আবার কারোর কাছে ভুয়া দলিলে দোকান বিক্রির কথা বলে তারা এসব অর্থ আত্মসাৎ করেছে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় একাধিক সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ নিয়ে অপেক্ষায় আরও কমপক্ষে 30 জন। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছবির এই মানুষটি আবুল কালাম আজাদ, পাশেই তার স্ত্রী ওজিফা বেগম। থাকতেন রাজধানীর উত্তর কাফরুল এলাকায়। তারা গত প্রায় 2 বছরে কমপক্ষে 50 জন ব্যক্তি এবং একাধিক ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠানের কাছ থেকে 2.5 কোটির বেশি টাকা নিয়ে লাপাত্তা। চুক্তিনামার যে দলিলটি দেখছেন, সেটা সাদা চোখে আসল মনে হলেও নকল। কারণ ভুয়া এই দলিলে দোকানের অগ্রিম বাবদ তিনি 20 লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীরা বলছেন, মালিকের স্বাক্ষরও করেছেন জাল। একটা বড় দোকান নেবেন এই উদ্দেশ্যে আমার কাছে কিছু টাকা ধার চান, প্রায় 20 লক্ষ টাকা। পরবর্তীতে আমি বলি যে আমাকে এই দোকানটা ডিড করে দিতে হবে, ফলে সে এটাতে রাজি হয়। কিন্তু ওই টাকা আমি যখন দেই, কিন্তু ডিডটা সে একটা ভুয়া দলিল তৈরি করে, বাড়ির মালিকের অরিজিনাল সিগনেচার নকল করে সে একটা দলিল তৈরি করে। 6 মাস ধরে সে আমার কাছে আরও প্রায় 20 লক্ষ টাকা নেয় দোকান চালানোর জন্য। ভুক্তভোগী আরও আছে। তারা বলছেন, আবুল কালাম আজাদ পুরুষদের আর ওজিফা বেগম নারীদের প্রতারণার টার্গেট বানাতেন। তখন আমি 5 লক্ষ টাকা তাকে দিই। দেওয়ার পরে সে বলছে যে এই কুরবানির পরে দিবে। তারপর তো এই যে হঠাৎ করে তারপরে কিভাবে বাসা ছাইড়া দিল। ঠান্ডা মাথায় সে কাজটা করছে। অনেক জনের থেকে টোটাল প্রায় 3 কোটির। অনুসন্ধানে জানা গেছে, এই দম্পতি টাকা ধার নেওয়ার জন্য মূলত 3টি কৌশল করতেন।
হঠাৎ করে রাতারাতি পুরো পরিবার লাপাত্তা হয়ে যাওয়ার পরে সব পাওনাদারদের টনক নড়ে। তারপরে কাফরুল থানায় কয়েকজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন, বাকিরা প্রস্তুতি নিচ্ছেন। ওনারা যে অভিযোগ করছেন, অভিযোগটা আমরা আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিব এবং এখানে যা যা করণীয় আইনসঙ্গত আমরা সেটা করব। লাপাত্তা হওয়ার পর থেকে প্রতারক দম্পতির মুঠোফোনগুলো বন্ধ, কিন্তু কাফরুল ছেড়ে এই জুটি অন্য কোথাও নতুন প্রতারণার দোকান খুলবেন কিনা তা কে বলতে পারবে? আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা। তবে যেসব দেশের ভ্যাকসিন আবিষ্কারের সক্ষমতা নেই তারা চায় আগে ভ্যাকসিন পেতে। এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বন্টনের তালিকায় প্রায় 100টিরও বেশি দেশের মাঝে আছে বাংলাদেশের নামও। আর ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3-তে মাত্র 5টি ভ্যাকসিন। বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের আদ্যপ্রান্ত জানাচ্ছেন রিশাদ হাসান। বিশ্বব্যাপী প্রায় 200টির বেশি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। উদ্দেশ্য মহামারী করোনার প্রতিষেধক তৈরি, যা বদলে দিতে পারে বিশ্ব পরিস্থিতি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যের মডার্না, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স চীন সহ মোট 5টি ঔষধ বর্তমানে রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় ধাপে। একটি দেশের মাথাপিছু আয়সহ নানা অবস্থা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বন্টন করবে করোনা ভ্যাকসিন। আর সংক্রমণ যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, তাই ভ্যাকসিন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশকেও অংশ নিতে হবে ক্লিনিক্যাল ট্রায়ালে। সম্প্রতি চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল বাংলাদেশে শুরু হওয়ার কথা থাকলেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো। ফার্মাসিস্ট ও এপিডেমিওলজিস্টরা বলছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম 2 ধাপে এর ফলাফল ভালো না থাকায় এই ভ্যাকসিন নিরাপদ নয়। যেহেতু অ্যান্টিবডি রেসপন্স যেটা ওদের স্টাডিতে শো করা হয়েছে সেটা অত বেশি স্ট্রং না, কাজেই এই ভ্যাকসিনটি সত্যিকারের কার্যকরী হবে কিনা এটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এই ট্রায়ালটির অনুমতি দিলেও পরবর্তীতে কোনো জটিলতার কারণে হয়তো সেই ট্রায়ালটি এখনো পর্যন্ত শুরু হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের তৈরি ভ্যাকসিনগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম 2 ধাপের ফলাফল বিবেচনা করে ট্রায়ালে অংশ নেওয়ার পরামর্শ তাদের। ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করেছে এবং সেই ফলাফল ভালো, তারপর তারা ফেজ 3 শুরু করছে বিভিন্ন দেশে। এই ধরনের ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশেও হওয়া উচিত বলে আমি মনে করি। ডেটার কোয়ালিটির বেসিস করে দেখা যাচ্ছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, এই ডেটা রিয়েলি গুড ডেটা। ভ্যাকসিন দ্রুত পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন উৎপাদনকারী দেশের সঙ্গে যোগাযোগ করছে আইসিজিডিআরবি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মানতে চরম উদাসীন গণপরিবহন। বুধবার পরিবহন মালিকদের সাথে বৈঠকে 1 সেপ্টেম্বর থেকে আগের ভাড়া বহাল এবং সব সিটে যাত্রী নেওয়া সহ বেশ কিছু প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে, যা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে স্বাস্থ্যবিধি মানতে বেশ কিছু নির্দেশনাও থাকছে ওই প্রস্তাবনায়। সব সিটে যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মানা কতটা সম্ভব হবে, এখনই বা কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, এসব বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ, যশোর ও বরিশাল থেকে যথাক্রমে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান, রিপন হোসেন ও রাহাত খান। শুরুতেই আমরা যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এবং যাত্রীরাই বা কতটা সচেতন, আমাদের বিস্তারিত জানাবেন। কিন্তু আসলে সকাল 9টার সংবাদ, অর্থাৎ আগের সংবাদে কিন্তু আমি ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি গণপরিবহনের কতটুকু স্বাস্থ্যবিধি উপেক্ষিত। তো এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে, যেখান থেকে আসলে ঢাকার 2টি পরিবহন ছেড়ে যায় এবং 2টি পরিবহনেই কিন্তু আমরা খেয়াল করেছি একটি পরিবহনে কিছুটা স্বাস্থ্যবিধি মানা হলেও কিন্তু আরেকটি পরিবহনে স্বাস্থ্যবিধির একদম বালাইনি। তো আমি এই মুহূর্তে একটি কাউন্টারের সামনে অবস্থান করছি, সেখানে আমি একটু কথা বলার চেষ্টা করব যাত্রীদের সাথে। আমরা একটু জানতে চাচ্ছি আপনারা এই যে গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে, আপনি যেহেতু ঢাকায় যাচ্ছেন এবং ঢাকা থেকে রেগুলার আসা যাওয়া করছেন। একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে ভাড়ার বিষয়টি, ভাড়া কিন্তু এখন বৃদ্ধি আছে, এই বিষয়ে কি চাচ্ছেন? ভাড়াটা আগের জায়গায় ফেরানো হলে ভালো হয় আর কি। কারণ স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? 50%-এর মতো মানা হচ্ছে, পুরোপুরি মাস্কটা কিছুটা মানা হচ্ছে, অন্যদিকে দূরত্বটা অনেকটা কম।
তো অনেক রকম আমরাও আকাশ দেখতে পেয়েছি যে আসলে 3 ফুট দূরত্ব যেটি থাকার কথা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। অনেকটাই কাছাকাছি দূরত্বে কিন্তু তারা অবস্থান করছেন। তবে বাস ভাড়ার বিষয়টি যেটি আছে তারা কিন্তু চাচ্ছেন যে একটু কমানোর জন্য। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি গণপরিবহনে যে নিশ্চয়ই যাতায়াত করছেন, স্বাস্থ্যবিধি কেমন দেখছেন এবং ভাড়ার বিষয়টি আসলে ভাড়া যেটি বৃদ্ধি পেয়েছে সেটি কমানোর বিষয়ে কি চাচ্ছেন? বর্তমানে করোনা মনে করেন সরকার নিয়ম করছে যে 3 ফিট দূরত্ব, কিন্তু আসলে ওইভাবে নিয়ম নীতি দেখা যাচ্ছে না। আর যে পরিমাণ যাত্রী বেশি ওই পরিমাণ ভাড়া ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আপনি তো নিশ্চয়ই ঢাকা ময়মনসিংহ যাতায়াত করেছেন, তো আসলে বাসের ভেতরটা আসলে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? স্বাস্থ্যবিধি পূর্বে ছিল যে সময় সরকার ঘোষণা করছিল, এখন স্বাস্থ্যবিধি ওই রকম নয়, বালাই নেই বালাই নিয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে বলছেন যারা গণপরিবহনে যাতায়াত করছেন তারা বলছেন যে স্বাস্থ্যবিধি আসলে প্রথম দিকে মানা হলেও এখন কিন্তু আসলে স্বাস্থ্যবিধির বালাই নেই এবং নিরাপদ দূরত্বের যেটি বিষয় আছে অর্থাৎ 3 ফিট দূরত্বের সেটাও কিন্তু এখন মানা হচ্ছে না এবং ভাড়া কমানোর বিষয়টি কিন্তু তাদের জোর দাবি আমাদের যারা যাত্রী আছেন তারা। তো এই ছিল ময়মনসিংহ থেকে গণপরিবহনের স্বাস্থ্যবিধি সম্পর্কে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে আকাশের কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি যশোরে। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যশোরে গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই আমরা দেখতে পাচ্ছি না। যশোরের যে 18টি রুট রয়েছে সেই 18 রুটে একই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে কিন্তু যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল সেটি কিন্তু মানতে আমরা লক্ষ্য করছি না। শহরের বিশেষ করে শহরের দিকে ইজি বাইক অর্ধেক থাকার কথা ছিল এবং প্রতিটা ইজি বাইকে 3 জন করে লোক নেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে 60% ভাড়া বৃদ্ধির কথা ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 60%-এর বেশি 100% ভাড়া বৃদ্ধি, অর্থাৎ ডবল ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু যাত্রী সংখ্যাও বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু মানা হচ্ছে না। অন্যদিকে আপনাকে যদি জানিয়ে রাখি যে পরিবহন যে 18টি রুট রয়েছে সেই 18টি একই অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে অসংখ্য যাত্রী রয়েছে সেই পরিবহনগুলো দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ সে কারণে স্বাস্থ্যবিধি মানার যে বাস্তবতা সেটি আমরা লক্ষ্য করছি না। আপনি জানেন যে গতকালকে যে মিটিং হয়েছে ঢাকায়, সেই মিটিংয়ে কিছু দাবি করা হয়েছে এবং কিছু সেই মিটিংয়ের আসলে বাস্তবায়ন কতটুকু হবে সেটি আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়, কারণ এর আগে যে কথা হয়েছিল স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছিল, আসলে আমরা বাস্তবে সেই স্বাস্থ্যবিধি মানতে কিন্তু লক্ষ্য করিনি। অর্থাৎ পরবর্তীতে শুধু আইন কাগজে কলমে থাকে, মাঠের বাস্তবতায় আমরা কিন্তু সেই বাস্তবায়নগুলো দেখতে পাই না। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু বেড়েই যায় এবং এই যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়েই চলাচল করে। আপনি জানেন যে কিছুদিন আগে ঈদ গিয়েছে এবং এই ঈদের সময়ও কিন্তু মানুষের চরম স্বাস্থ্য ঝুঁকি ছিল। তো সব মিলিয়ে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই যে সামনে যে দিনগুলো আসছে কতটুকু সেই আইন বাস্তবায়ন হবে, কতটুকু কার্যকর হবে সেটি কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। তো সব মিলে এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ আকাশ। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সর্বশেষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী রাহাত খান। রাহাত খান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে বরিশালের ক্ষেত্রে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আসলে স্বাস্থ্যবিধির কথা যদি বলা হয় আসলে একেবারেই মানা হচ্ছে না, কারণ আমি এখন রয়েছি বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে ঢাকা, খুলনা সহ দেশের দূরপাল্লার বাস ছেড়ে যায় এবং স্থানীয় যে রুটের বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়। আমরা সকাল থেকে এখানে এসে বিভিন্ন বাসগুলো ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে সেগুলোর ভিতরে ঢুকে দেখেছি আসলে যে কথা ছিল যে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে বা 3 ফিট দূরত্ব বজায় রাখা হবে সেগুলো হচ্ছে না, অথচ যে 60% ভাড়া বৃদ্ধি করা হয়েছিল কিন্তু সেই শর্তগুলো আসলে সেভাবে মানা হচ্ছে না। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আসলে বাসের মধ্যে যে শারীরিক দূরত্ব রক্ষা করার কথা ছিল সেটা কি হয় কিনা? সেটা হয়
কত পার্সেন্ট ভাড়া দিচ্ছে বেশি দিচ্ছে? মোটামুটি আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলবো, তিনি আড়ালে চলে গিয়েছেন। আমরা আসলে দেখেছি যেটা যে যে শর্তে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল সেই শর্তগুলো পূরণ করা হয় না বাসে, এবং কি শহরের মধ্যে যে থ্রি হুইলারগুলো চলাচল করে, অটোরিকশা চলাচল করে, সেখানেও কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি মানা হয় না। এবং এগুলো দেখার যাদের কথা, অর্থাৎ পুলিশ প্রশাসন কিংবা স্থানীয় জেলা প্রশাসন, তারা কিন্তু সেগুলো দেখছেন না। আমরা একটু কথা বলবো এখানকার একটি কাউন্টারে, তারা কি বলছেন একটু দেখি। ভাই, আপনার এখান থেকে কোথায় বাস ছেড়ে যায় এবং আসলে আগে কি পরিমাণ বাস ছেড়ে যেত, এখন কি পরিমাণ বাস আগে যা যাইতো এখনো ঠিক সেরকমই যাচ্ছে, কিন্তু যাত্রী নাই। বলা হচ্ছে যে শারীরিক দূরত্ব বাসের মধ্যে রক্ষা হয় না, এটা যাত্রীরা। আপনারা গিয়ে দেখেন শারীরিক দূরত্ব হয় কিনা, বরং যাত্রীরা মাস্ক পরে না। যাত্রীদেরকে যদি টিকিট কাটতে আসে মাস্কবিহীন, আমরা যদি বলি যে মাস্ক পরেন, তাহলে তারা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং গাড়ির স্টাফদের সাথে রীতিমতো, যেহেতু তাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি যায়, এই জন্য গাড়ির স্টাফদের সাথে তারা খুব দুর্ব্যবহার করে। আরেকটি বিষয়, যে টার্মিনাল থেকে কম যাত্রী নেওয়া হলে মাঝপথে যাত্রী নেওয়ার অভিযোগ যাত্রীরা। আমরা এখান থেকে বলে দিই টোটাল 52 সিটের গাড়িতে 26 জন, যদি কম হয় বলে দিই তোমার এই কয়জন কম আছে, মাঝপথ থেকে এই কয়জন তুমি নিতে পারবা। এবং প্রত্যেক যাত্রীরা বলে দেই যে আপনার পাশের সিটে আপনি তো কারোর বসাইতেই পারবেন না, এমনকি আমার বাপ আসলেও তাকে বসতে দেবেন না। আসলে তারা এখান থেকে চেষ্টা করছেন, বাস সংশ্লিষ্ট আবার টার্মিনাল থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে যে মাঝপথে এটি আসলে কখনো কখনো সেই যে নিয়ম কানুনগুলো আসলে রক্ষা হয় না। কারণ তারা বলছেন যে যাত্রী হয় না, কিন্তু যাত্রীরা এমনটিও বলছেন যে আসলে মাঝপথ থেকে দাঁড়ানো যাত্রীও নেওয়া হয়, বাসের সিট পূরণ করে দাঁড়ানো যাত্রীও নেওয়া হয়। আর শহরের মধ্যে চিত্র যদি বলি, আসলে যে 3 জন করে যে যাত্রী নেওয়ার কথা ছিল থ্রি হুইলারগুলো, তো সেগুলোতে 7 জন 10 জন করে যাত্রী নেওয়া হয়, এবং এটা অনেকটা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে চলছে, কিন্তু এগুলো দেখার বা প্রতিকার করার কেউ নাই। তো এই ছিল বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে, ফিরছি আপনার কাছে আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাস্থ্যবিধির ব্যাপারে গণপরিবহনের উদাসীনতার খবর জানাচ্ছিলেন সহকর্মী নোমান, রিপন এবং রাহাত খান। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নিয়ন্ত্রণ সংস্থার উদাসীনতা, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বেড়ে চলেছে সহিংসতা ও বিশৃঙ্খলার মতো ঘটনা। এসব ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন চলে, সাক্ষ্য গ্রহণ, তদন্ত প্রতিবেদন দাখিল হয়, তবে বাস্তবায়ন হয় না তদন্ত প্রতিবেদনের কোনো সুপারিশ। বিশ্লেষকরা বলছেন, ব্যবস্থাপনার মৌলিক পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া না হলে ইমেজ সংকটে পড়বে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রটি। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গেল 10 বছরে অন্তত 4 বার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে মারা গেছে 5 কিশোর। সর্বশেষ গেল বৃহস্পতিবার 3 কিশোর নিহত ও 15 জন আহত হওয়ার ঘটনার পর থেকেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ রয়েছে, এই কেন্দ্রে অনেক শিশু থাকলেও নেই তাদের ঘুমানোর পর্যাপ্ত শয্যা। সরকারি বরাদ্দ থাকলেও দেয়া হয় না উন্নত মানের খাবার। অভিভাবকরা খাবার নিয়ে এলেও তা শিশুদের কাছে পৌঁছে না। বয়সে বড় শিশুদের দিয়ে অন্যদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন অসাধু কর্মকর্তারা। তাদের কথা না শুনলে নেমে আসে নির্যাতন। দীর্ঘদিন ধরে সেখানে অবিচার, তাদের খাদ্য কম দেয়া এবং বিভিন্ন ধরনের অনিয়ম এই কর্তৃপক্ষ চালিয়ে আসছে। খাবার দিতে গেলে পয়সা চাওয়া হয়, স্বজনরা আসলে দেখা করতে দিতে চায় না। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এরা ধর্ষণকারী, এরা বাচ্চাদেরকে বলাৎকার করে। এই প্রতিষ্ঠানটি নামের সাথে মোটেই সু আচরণ করছে না। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই কেন্দ্রে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। ব্যবস্থাপনার মৌলিক পরিবর্তন করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া না হলে ইমেজ সংকটে পড়বে এই শিশু উন্নয়ন কেন্দ্র। অপরাধগুলো যদি সঠিকভাবে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা হতো, তাহলে কিন্তু আজকে এরকম ধরনের ঘটনা ঘটানোর সাহস পেত না। এখনই সময় এসেছে যে এই শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আমূল পরিবর্তন আনা। একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা আসলে এই কেন্দ্রে নিতে হবে, যেটি হচ্ছে বাস্তবায়নের মধ্য দিয়ে এই ধরনের দুর্ঘটনা রোধ করা যাবে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে সারা দেশে শিশু উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। তার একটি যশোর শিশু উন্নয়ন কেন্দ্র, আর অন্যটি গাজীপুরের টঙ্গীতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দীর্ঘ 5 মাস পর 16 শর্তে শনিবার খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। একই সাথে খুলবে ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ সব বিনোদন কেন্দ্র। করোনার সংক্রমণ রোধে পর্যটক সহ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নয়ন বড়ুয়াজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 5 মাস বন্ধের পর 16 শর্তে আগামী 22 আগস্ট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে খুশি বিনোদন প্রেমীরা। 5 মাস ধরে সবকিছু বন্ধ, এখন খুলে দিবে 22 তারিখ থেকে, শুনে আমাদের থেকে ভালো লাগতেছে। অনেকদিন ধরে সমুদ্রে নামতে পারতেছি না, লেকে যাইতে পারছি না, কোনো যাইতে পারতেছি না। এখন আবার যাব, নামবো, ওখানে গোসল করবো, বিনোদন করব। জেলা প্রশাসক বলছেন, বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধির নির্দেশনা মানছে কিনা তা তদারকি করতে একটি মনিটরিং টিম থাকবে। যদি কেউ না মানে তাহলে সেই বিনোদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। নো মাস্ক, নো এন্ট্রি, এবং আমাদের যে ধারণ ক্ষমতা রয়েছে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলোর, সেগুলোর অর্ধেকেরও কম যাতে লোক হয় সেভাবে তাদেরকে এন্ট্রি দিতে হবে। এবং আমাদের টিকিট কেনার যে বিষয়টা, সেটা অনলাইনে টিকিট বিক্রয় করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, শর্ত মেনেই সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ড। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাফা কর্তৃক যে নির্দেশনাবলী এবং যে নীতিমালা প্রণয়ন করেছে, সেসব নির্দেশনা মেনে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের গেট ও এন্ট্রি অভিমুখে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মার্কিং, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য মার্কিং কিউ লাইনগুলো আমরা ব্যবহার করেছি। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিনোদন কেন্দ্রগুলি খুলে দেওয়া হচ্ছে, এতে ভিড় হবে এবং স্বাস্থ্যবিধির ন্যূনতম সেখানে রক্ষা করা হবে না। দেশের কোথাও কোনো স্বাস্থ্যবিধি রক্ষা করা হচ্ছে না এবং স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারের কোনো আন্তরিক প্রচেষ্টা কোথাও দেখা যাচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে গেল 19 মার্চ থেকে প্রশাসনের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। দেশজুড়ে করোনার প্রকোপে গেল 24 ঘন্টায় আরও প্রায় 2,59,000 মানুষ সংক্রমিত হয়েছে। প্রাণহানি হয়েছে 6,500। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 7,90,000-এ গড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,25,00,000। ভারত টানা 2 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। গেল দিনও এশিয়ার এই দেশটিতে 69,000-এর বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ। গেল একদিনে ভারতে মৃত্যু হয়েছে 980 জনের। এদিকে গেল 24 ঘন্টায় 43,000 সংক্রমণ ও 1200-র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,52,00,000-এর বেশি করোনা রোগী। চলতি বছরের শেষের দিকে ভারতে প্রথম অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। জানানো হয়, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি সম্ভাব্য ভ্যাকসিনটির কাজ অনেকটা এগিয়েছে। বিনোদন জগতের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। চলচ্চিত্রের নায়ক হয়েও বাস্তব জীবনে ভিলেনের খাতায় নাম লেখাচ্ছেন ঢাকা এই ছবির সুপারস্টার সাকিব খান। তার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এর আগেও শিডিউল ফাঁসানোর অভিযোগে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। শুধু সেলিম খানই নয়, চলচ্চিত্রের অনেক প্রযোজক তার জন্য পথে বসেছে বলে অভিযোগ রয়েছে। বাকিটা জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাংলাদেশ কেন, আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, আমার পোকা যেহেতু আছে আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো। শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারে প্রাপ্তির চেয়েও যেন অভিযোগ আর সমালোচনার খাতা বেশি দীর্ঘ। বেশ কয়েক বছর থেকে বড় উৎসব মানে শাকিব খানের সিনেমা। প্রযোজকরাও মুখিয়ে থাকেন তাকে নিয়ে কাজ করার জন্য। সেই ধারাবাহিকতায় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা নির্মাণ করেছেন তাকে নিয়ে। বাংলার রংবাজ। যদিও যে বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করার কথা থাকে, শাকিবের জন্য তা হয়ে যায় ডাবল। ঠিক সময়ে শুটিং সেটে না আসায় পরিচালক, প্রযোজক সহ শিল্পীদের পড়তে হয় ভোগান্তিতে। উনি ছেড়ে আসে বিকাল 4টায়, আবার আইসা 1 ঘন্টা কাজ করে চলে যায়। একটা ছবি যদি লাগে 20 দিন, সেটা সে লাগায় 2 মাস।
অনেকাংশে রিস্ক ফ্রি থাকেন, যেহেতু শাকিব ভাই সবচাইতে জনপ্রিয়। বাট সেইখানে যদি আপনি 2 কোটি টাকা দিয়ে ছবি বানাতে যেয়ে যদি 4 কোটি লেগে যায়, 3.5 কোটি চলে যায়, ওই টাকাটা তো এখন আমাদের রিটার্ন আনা সম্ভব না। আমরা বসে থাকতাম, একদিনের কাম 4 দিন লাগতো, 5 দিন লাগতো, ওই টাকাটা বেড়ে যেত, লসে পড়ে যেত। শাপলা মিডিয়ার কর্ণধার জানান, নিজের সিনেমা মুক্তির জন্য সাকিব আটকে দেয় শাপলা মিডিয়ার সিনেমা। শুধু তাই নয়, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে দেয় হত্যার হুমকি। ঢাকা শহরে অনেক বড় বড় সন্ত্রাসী দিয়ে শাকিব খান আমাকে ফোন করানো শুরু করলো যে এই সিনেমা নামান, এটা পরে রিলিজ করবেন, শাকিব খানেরটা রিলিজ হবে। ওনার শিডিউল পাশান মানুষকে ঠকান নিয়ে একটা সিনেমা স্টুডিও আমি বানাচ্ছি। শিডিউল ফাঁসানোর অভিযোগ শুধু নয়, সাকিবের জন্য পথে বসতে হয়েছে অনেক প্রযোজককেও। আলটিমেট যখন সাকিব শিডিউল নিয়ে ঘাপলাটা করেছে, তখনই কিন্তু আপনার 20 দিনের জায়গায় চলে গেছে 50 দিন। এই 30 দিনের টাকাটা কিন্তু এই প্রযোজক জোগাড় করে আনেনি। তখনই তাকে কি করতে হয়েছে, হয় কারোর কাছ থেকে লোন করে হয়েছে, অথবা তার কেউ বাড়ি বিক্রি করেছে, হয়তো বা কারোর দোকান বিক্রি করেছে। এই করতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম প্রযোজক রাস্তায় নেমে গেছে। এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে শাকিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।